আমি আপনার যখন ফাঁকে ফাঁকে যে আপনার রেফারেন্স গুলো দিব, পারলে আপনার এগুলো নোট নেবেন আর কি। চেষ্টা করবো আপনাদেরকে যে মূল যে স্টুডেন্টস যেখান থেকে এই ধরনের এই যে কথাগুলো ইনভলভ হয়েছে সেই রেফারেন্স গুলো আমি দেওয়ার চেষ্টা করবো। 561 এতে তাহলে আপনাকে যে যে আপনি যে আসবেন, এই যে গ্রাউন্ড গুলো খুবই লিমিটেড, লিমিটেড গ্রাউন্ডে আপনাকে আসতে হবে। তো লিমিটেড গ্রাউন্ডে যখন আপনি আসবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে গ্রাউন্ড গুলো থাকতে হবে বেসড অন দি ল। আপনি যখন আসবেন কনভিকশনের ক্ষেত্রে আপনাকে কেস অফ নো এভিডেন্স আপনাকে দেখাতে হবে। যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আপনি ইউল বি আনসাকসেসফুল। সেকেন্ড একটা কথা বলেছিলাম যে রিভিশন সেশন জাজ যখন একটা সিদ্ধান্ত নেয়, 439 এর সাবসেকশন 2 তে বলা আছে দ্য ডিসিশন ইজ ফাইনাল। তো ডিসিশন যদি ফাইনাল হয় আপনি আসেন কেমনে? নর্মালি অন্যান্য আইনে যখন বলা থাকে যে এই ফোর, আমরা যেমন ইলেকশন অ্যাপিলেট ট্রাইব্যুনাল, স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে যখন বলা থাকে যে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয় এটা ফাইনাল, অথবা কোনো মহাপরিচালক কোনো সিদ্ধান্ত নিলে এটা ফাইনাল, সেক্ষেত্রে আপনি রিড করেন। আর এখানে আপনি যেহেতু এটা ফাইনাল বলেছে, আপনার কোনো ওয়ে নাই এরকম বলেছে। ভাই কেউ সাউন্ড একটু বন্ধ করেন আল্লাহর রাস্তে। আপনাদের গুলো মিউট করে দেন, তাহলে সহজ হয়, নাহলে তো কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি বললাম যে পাওয়ার ইজ ভেরি লিমিটেড। এখন এই লিমিটেড গ্রাউন্ডে যখন আপনি করবেন, অবশ্যই আপনার গ্রাউন্ড গুলোতে টাইনি পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন। আপনি কনভিকশনকে চ্যালেঞ্জ করে ফ্যাক্ট স্টোনে করতে পারবেন, আপনি প্রসিডিং কে চ্যালেঞ্জ করে ফ্যাক্ট স্টোনে করতে পারবেন, আপনি রিভিশন কোডের যে অর্ডার, সেশন যেটা অর্ডার দেয় সেটাকেও চ্যালেঞ্জ করে ফ্যাক্ট স্টোনে করতে পারবেন। যখন আপনি প্রসিডিং এ চ্যালেঞ্জ করে আসছেন তখন আপনি কোয়াশ চান, আর যখন রিভিশন কোডের কোনো অর্ডারকে চ্যালেঞ্জ করে আসেন তখন আপনি সেট এসাইড চান। অথবা ফাইভ স্টোনে আপনি কনভিকশনকে চ্যালেঞ্জ করে জাজমেন্ট এন্ড অর্ডার কে চ্যালেঞ্জ করে যখন আসেন তখন আপনি সেট এসেছে। প্রেয়ার গুলো লেখার সময় একটু এইভাবে চিন্তা করতে হবে, প্রসিডিং অলওয়েজ কোয়াশই হয়, এটা অর্ডার তো আর কোয়াশ হয় না। অনেকে এটা কোয়াশ লিখে দেয়, কোয়াশমেন্ট পিটিশন মনে করে। দিস ইজ নট রাইট, এটা লেখা ঠিক নয়। এরপর এখন স্ক্রিন যেটা শেয়ার করছিলেন, এটা একটু শেয়ার করুন তো আবার, যেটা আমি দিয়েছিলাম আগে, এলআরডিসি যে পিটিশনটা আগে একবার দিয়েছিলাম সেটা একটু শেয়ার করেন প্লিজ। ও আপনারটা
ক্লাস কি বন্ধ আছে এখন? শুনতে পাচ্ছি না কোনো শব্দ। সাউন্ড পাচ্ছি না। স্যার আবারও ডিসকানেক্ট হয়ে গিয়েছে। স্যারের সাথে কথা হয়েছে, জাস্ট 30 সেকেন্ড একটু অপেক্ষা করেন প্লিজ। মেহেরবানি করে একটু অপেক্ষা করেন প্লিজ, স্যার যুক্ত হচ্ছে না আবার। সরি, আমাদের আজকের ক্লাসের কন্টিনিউশন সুখকর নয়, তারপর চেষ্টা করছি। Okay. এখন কি দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে ওকে, ঠিক আছে। এটা হচ্ছে একবারে কোর্টে যেটা সাবমিট করেছে এরকম একটা পিটিশন আপনাদের দেখাচ্ছি। উপরে যেরকম আমরা লিখি, এখানে একিউজড নর্মালি যখন এরকম প্রসিডিং অথবা চার্জ ফ্রেমিং অর্ডারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে 5 স্টোনে পিটিশন দায়ের করা হয়, তখন দেখাতে হয় উনি অন বেইলে আছেন, কোথায় আছেন উনি, উনি কি বেইলে আছেন নাকি জেলে আছেন, এই জিনিসটা ইনফরমেশনটা থাকতে হয়, তাহলে এফিডেভিট হবে না। এরপরে লয়ারের নাম অ্যাজ ইউজুয়াল আমরা যেটা দেখিয়েছিলাম অতীতেও। এরপরে ডিস্ট্রিক্টের নাম। এই জিনিসগুলো হচ্ছে ফরম্যাট, এই ফরম্যাটিং এর উপরে কিন্তু নাম্বার আছে, সো আপনাদের এই ফরম্যাট গুলো খেয়াল রাখতে হবে। এরপরে এটা ক্রিমিনাল মিসেলিনিয়াস জুরিসডিকশন, যেমন আমরা যখন 410-এ এপিল লিখি তখন আমরা এখানে লিখি এপিলেট জুরিসডিকশন, ক্রিমিনাল এপিলেট জুরিসডিকশন, আর এখানে তখন ক্রিমিনাল এপিল নাম্বার এভাবে থাকে। আর এখানে লিখছি আমরা ক্রিমিনাল মিসেলিনিয়াস জুরিসডিকশন, আর রিভিশন যখন করি তখন লিখি ক্রিমিনাল রিভিশনাল জুরিসডিকশন। হ্যালো, শোনা যাচ্ছে সবার? জি, শোনা যাচ্ছে। জি স্যার, জি স্যার, একদম ক্লিয়ার। জি জি। আপনারা মাঝে মধ্যে একটু ইয়ে না করলে আমি বুঝতে পারি না দাদু কানেকশন ঠিক আছে কিনা আর কি। এরপরে দেখবেন আপনার ইন অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন, আমরা যেটা নর্মালি ওখানে যখন এপিলে লিখে অ্যান অ্যাপিল আন্ডার সেকশন
410 of the Code of Criminal Procedure, আর এখানে লিখছি an application under 561A of the Code of Criminal Procedure 1898। এরপরে প্রথম দিন দ্য ম্যাটার অফ যেহেতু শুরু হয়েছে একবার, তাহলে সেকেন্ড টাইম আগেও বলেছি, দেন আরেকটা বার যখন আপনি লিখবেন তখন তার আগে এন্ড শব্দটা আসবে। এরপর আপনি লিখে দিলেন ওনার নাম। নর্মালি তো আপনাদের নাম দেয়া থাকলে নাম, নাম না থাকলে মিস্টার এক্স থাকলে এক্স, বাকিগুলোতে আপনি আপনার মতো করে ডট ডট দিতে পারেন, অথবা আপনি বানিয়ে লিখতে পারেন, দ্যাটস আপ টু ইউ যদি নাম না দেয়। যদি চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মামলা বলে, অথবা কক্সবাজার ডিস্ট্রিক্টের বলে, অথবা ঢাকা বলে, অথবা নোয়াখালী বলে, তাহলে আপনাকে সেভাবেই উপরে লিখবেন। আর যখন আপনি ফর্মুলেট করবেন চেষ্টা করবেন ঠিকানাগুলো ওখানকার দেয়া, মানে ওই ঠিকানা এক্সাক্ট হয়ে যাবে সেটা না, যেটা দিবেন আর কি, ডিস্ট্রিক্ট গুলো যেন ঠিক থাকে। অথবা আপনি চাইলে ওই জায়গাগুলো খালিও রাখতে পারেন। এরপর একিউজ পিটিশনার আমি লিখে দিলাম অন বেইল। যদি জেলে থাকে তাহলে সেক্ষেত্রে জেলে। যেমন আপনি যখন কনভিকশন কে চ্যালেঞ্জ করে আসবেন, অর্ডার কে চ্যালেঞ্জ করে আসবেন, তখন আপনাকে আসামি বেইলে যে নাই, জেলে আছে এটা লিখতে হবে আপনাকে, ইন জেল, তখন আপনি লিখে দেবেন ইন কাস্টডি অথবা ইন জেল। এরপরে এই মামলায় দেখবেন আপনি সরকারের পাশাপাশি, সেই রাষ্ট্রের পাশাপাশি যিনি কমপ্লেনেন্ট ছিল তাকেও আমরা পার্টি করেছি। কারণ সিআর কেস যেহেতু, এই সিআর কেসে অবশ্যই কমপ্লেনেন্টকে পার্টি করতে হবে। আপনি দেখেন এখানে আমি প্রসিডিংস কে চ্যালেঞ্জ করেছি, প্রসিডিংস অফ নারী ও শিশু নির্যাতন কেস নাম্বার সো এন্ড সো আন্ডার সেকশন 17(1)(a) of the নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 amended, now pending before so and so। এরপরে যথারীতি আমরা যেটা লিখি যে to Mr. Justice so and so, Honorable Chief Justice of Bangladesh and his complainant justices of the Supreme Court of Bangladesh। এরপরে humble petition of the accused petitioner, যেহেতু উনি accused petitioner, আর কনভিক্ট হয়ে গেলে তো তখন আপনি লিখবেন কনভিক্ট পিটিশনার। এরপরে শেরিট, এই যে উপরে যে the present application under section 520 of the Code of Criminal Procedure has been filed on behalf of the accused petitioner challenging the, ওই যে উপরে আমি যে কস্ট টাইটেলে যেটা লিখলাম প্রসিডিং অফ সেকশন সো এন্ড সো, সরাসরি এখানে চলে আসলো। আপনি ওখানে দেখে দেখে লিখবেন, যেহেতু কপি পেস্ট সিস্টেম নাই, আপনি ওখানে দেখে দেখে লিখে দিলেন। ফার্স্ট কথা হচ্ছে আপনি কি কারণে অ্যাপ্লিকেশনটা ফাইল করলেন, যেটাই কস্ট টাইটেল আসে সেটাই 1 নাম্বার প্যারাগ্রাফে আপনি দিয়ে দিলেন। এরপরে আপনি মামলাটা কখন কিভাবে উদ্ভূত হলো, প্রসিকিউশন স্টোরি। এখানে আমি লিখলাম the opposite party to as complainant filed a complaint being নারী শিশু নির্যাতন কেস নাম্বার so and so against the accused petitioner under section 71(a) of the নারী শিশু নির্যাতন দমন আইন, alleging inter alia the accused laws a false case being so and so। এই ঘটনাটা ছিল যে যে এখানে accused petitioner তিনি আগে একটি মামলা ফাইল করেছিলেন বিফোর দি ট্রাইব্যুনাল, কোর্টে থানায় করেছিল, পরে ট্রাইব্যুনালে গিয়েছিল। সেটি যখন ফাইনাল রিপোর্ট দিল, সেটার ফাইনাল রিপোর্ট পাওয়ার পরে যিনি একিউজ ছিল ওই নারী শিশু নির্যাতন দমন আইনের মামলায়, ওই লোক এসে যিনি প্রথম মামলার ইনফরমেন্ট ছিল তার বিরুদ্ধে এই মামলাটা করেছে, যে মিথ্যা মামলা দায়ের করেছে বলে, যেটা নারী শিশু নির্যাতন দমন আইনের 17 ধারায় আছে। সেই কারণে মামলাটা করা হয়েছিল। এখানে আমি অতীতের কেজে এসে অনেক কিছু বর্ণনা দিলাম, পরীক্ষার হলে এই সময়টা নাও থাকতে পারে, তখন সরাসরি আপনি লিখে দিতে পারেন দি অপোজিট পার্টি নাম্বার 2 as complainant filed a complaint being so and so against accused petitioner for, এখানে দিতে পারেন for lodging false case, নাম্বারও দেওয়ার দরকার নাই, যদি সম্ভব হয় লিখে দিবেন for lodging false case, এখানে লিখে দিতে পারেন against the accused petitioner, তাহলে ছোট হয়ে গেল। That on so and so the opposite party number 2 as complainant filed a complaint being নারী শিশু নির্যাতন দমন, এখানে যেভাবে ছিল এখানে নারী শিশু নির্যাতন কেস নাম্বার ছিল সেভাবে দিয়েছি, against the accused petitioner under section, কোন সেকশনে করেছে
alleged inter alia that the accused petitioner এখানে যিনি ফাইল করেছেন for laws in false case এর accused কি যে উনি যেহেতু ইন্টার এলিয়া দিয়েছে তাহলে আমি এটা এভাবে সেন্টেন্স ফুলটা লিখতে পারি accused petitioner ফাইল করলো এই অভিযোগে যে accused petitioner earlier had lost false case against the accused petitioner under the aforesaid আইন আমি বলছি এটা ছোট করার জন্য যে অভিযোগের বর্ণনা আমি পুরোটা দিয়েছি এটা লিখতে গেলে তো অনেক সময় লাগবে তাহলে পরীক্ষা হলে আমি এটা ছোট করে দিতে পারি যত সংক্ষেপে লেখা যায় যে কোন সেকশনে করলো কেন করলো অভিযোগটা কি the accused petitioner earlier had lost a false case against the accused petitioner এখানে হবে against the opposite party নং 2 এখন দেখেন that on 22/7/2022 the opposite party number 2 as complainant filed a complaint being নারী শিশু নির্যাতন case number so and so against the accused petitioner under section 71 of the নারী শিশু নির্যাতন দমন আইন 2000 amended in যদি মনে হয় যে এটাও লিখতে সময় লাগবে এই amended in ও বাদ দিতে পারবেন প্রয়োজন নাই amended তো পরেও হয়েছে অনেকবার 25 সালেও হয়েছে নারী শিশু নির্যাতন দমন আইন alleged inter alia that accused petitioner earlier had lost a false case against the opposite party number 2 under the aforesaid আইন এই আইনে একটি উনি ফলস কেস করেছিলেন এই বলে এই মামলাটা দায়ের করলেন যেহেতু 561 এতে আমি আগেও বলেছিলাম 561 এতে সবগুলো অ্যানেক্সার হয় যেটা ইমপিউন করবেন কোন জাজমেন্টকেও যদি আপনি ইমপিউন করেন সেটাও অ্যানেক্সার করতে হয় রিভিশনে করতে হয় না কিন্তু এখানে করতে হয় সবগুলো অ্যানেক্সার এ সার্টিফাইড কপি অফ দ্য সাইড কমপ্লেইন আপনাকে মনে রাখতে হবে এখানে তার ফটোকপি দিতে পারবেন না আপনি এখানে যদি আপনি কপিও দেন তাও হবে না লিখে দেবেন যে সার্টিফাইড কপি অফ দ্য সাইড কমপ্লেইন ডেটেড উপরে তো ডেট লিখলেনি সেই ডেটেড ইজ অ্যানেক্স herewith and marked as annexer A ফার্স্ট শুরু হলো ওকে এরপর আমি দিলাম that it is stated upon receiving the said complaint the নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 চট্টগ্রাম was pleased to take cognizance of the offense under section 71A of the নারী শিশু নির্যাতন দমন আইন 2000 amended আপনার দরকার নাই 2000 against the accused petitioner and যেহেতু আমি এখানে 2 was pleased to take cognizance দিয়েছি এখানেও আমি was pleased to issue warrant একসাথে দিয়ে দিয়েছি কগনাইজেন্স নিল এবং ওয়ারেন্ট ইস্যু করে দিল তখন আমি কি করলাম ওয়ারেন্ট যখন ইস্যু করলো তখন আমি বললাম যে thereafter the police arrested এখানে এরকম হতে পারে যে আপনার কেস স্টোরি যেটা থাকবে প্রশ্নে সেখানে যদি লেখা যায় ভলান্টারি সারেন্ডার করেছিল তাহলে ভলান্টারি সারেন্ডারটা লিখবেন যেটা ওখানে হয় ওখানে যদি বলে যে সে অ্যারেস্ট হলো পরে জামিন নিল এরকম থাকলে আপনি এভাবেই লিখবেন এখানে যদি বলা না থাকে তাহলে আপনি আপনার মতো লিখতে পারবেন যে ভলান্টারি সারেন্ডার করলো নাকি অ্যারেস্ট হলো আমি এখানে বলছি that thereafter the police arrested the accused petitioner on 7/9/2022 and 2 weeks later the accused petitioner was enlarged on bail by the tribunal এখানে কোনো কারণে হয়তো আমি সেই বেল অর্ডারটা পাইনি এই জন্য অ্যানেক্স করি নাই যদি আপনি মনে করেন যে না বেল অর্ডারটা আমরা পেতেও পারি তাহলে সেক্ষেত্রে অ্যানেক্স করে দিবেন আর প্রয়োজন এটা কিন্তু ম্যান্ডেটরি না স্টেটমেন্ট দিলেই হয় কখন উনি বেল পেলেন কারণ পরবর্তী কোনো অর্ডার দিয়ে বোঝানো যায় আর কি কারণ সে যে চার্জ ফ্রেমিং অর্ডারকে যখন চ্যালেঞ্জ করে আসছে ওই দিন তো সে উপস্থিত ছিল এই জন্য লাস্ট অর্ডার ওইটাই হয়ে যায় এই জন্য আমি আলাদা করে এখানে অ্যানেক্স করি নাই দ্যাট অন 19/9/2023 the accused petitioner filed an application for discharge আপনার ডিসচার্জ অ্যাপ্লিকেশন এখানে নতুন করে দেওয়ার দরকার নাই কারণ ডিসচার্জ অ্যাপ্লিকেশন ইজ নট ম্যান্ডেটরি ফর ডিসচার্জিং অ্যান অ্যাকিউজড আপনি সরাসরি চলে গেলেন পরের ইভেন্টে দ্যাট অন 13/4/2024 নারী ও শিশু নির্যাতন দমন
ট্রাইব্যুনাল 2 আগে তো কগনাইজেন্স নিল, ইস্যু করলো ওয়ারেন্ট, এরপরে আমি বেল নিলাম, তারপরে উনি চার্জ ফ্রেম করলো এগেইনস্ট দি প্রেজেন্ট একিউজ পিটিশনার আন্ডার সেকশন, ওই সেম সেকশনে যেটাই কগনাইজেন্স নিল, যেটাই মামলা হলো সেটার এগেইনস্ট, এন্ড ফিক্স দ্য নেক্সট ডেট অন সো এন্ড সো ফর দ্য এক্সামিনেশন অফ উইটনেস। এরপর আমি লিখে দিলাম যে এই চার্জ ফ্রেমিং অর্ডারটা উনি এখানে দিলেন, সেই চার্জ ফ্রেমিং অর্ডারটা আমি চ্যালেঞ্জ করলাম। দেন যেহেতু অ্যানেক্সের একটা শুধু আগে আসছে, এটা বি দিলাম আমি। আমি কিছু এখানে ফ্যাক্ট দিলাম যে এখানে বিয়ে কখন হলো, কি জন্য হলো, এটার একটা ফ্যাক্ট। অতীতের ঘটনাগুলোর বর্ণনা। আমি সরাসরি এত কিছুতে নাও যেতে পারি, আমি সরাসরি চলে যাচ্ছি সাবমিশনে। দ্যাট ইট ইজ সাবমিটেড, দ্যাট গ্রাউন্ডে চলে আসছে আর কি, এটাই চার্জ ফ্রেমিং করলো। এই অর্ডারের বিরুদ্ধে আমি এখানে 5 প্রসিডিং এ চ্যালেঞ্জ করে আসছি। আমি বলছি দ্যাট ইট ইজ সাবমিটেড দ্যাট দ্য নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 চট্টগ্রাম failed to appreciate that the opposite party number 2, the ex-husband of the petitioner, যে মামলাটা এখন করলো সে ছিল এই যিনি এখানকার প্রেজেন্ট এগেইনস্ট পিটিশনার, তার এক্স হাজব্যান্ড। আমি বললাম যে টু ক্রিয়েট unnecessary pressure and harassment, এটা কোনো গ্রাউন্ড না, কারণ এটা প্রিপোস্টারাস আমি গ্রাউন্ড নিই নেই। সো এটা নর্মালি এই কেসে আমরা যেহেতু এটা একজন ফিমেল এক্স ওয়াইফ ছিল, তো আমরা বললাম যে এখানে একটা কোর্ট বোঝানোর জন্য অনেক সময় এই গ্রাউন্ড unnecessary pressure and harassment upon the petition to evade his marital duty and liabilities, এখানে বলে দিলাম আনপেইড ডাওয়ার এন্ড মেইনটেনেন্স এন্ড এসাস। আমি বললাম যে ওনার যে আনপেইড ডাওয়ার ছিল, এই ডাওয়ারটা পে না করার জন্যই এই মামলাটা ফাইল করা হয়েছে। and as such that the proceedings of the instant case being abuse of the process are liable to be quashed, যেহেতু প্রসিডিং চ্যালেঞ্জ করে আসছি সরাসরি কোয়াস্ট আসছে। সেকেন্ড আরেকটা গ্রাউন্ড দিলাম that it is submitted that the accused petitioner filed a narazi against biased police report, but the tribunal did not grant that narazi petition. এখানে আমরা বলতে পারি নারাজি পিটিশনের যে অ্যাপ্লিকেশন গ্রান্ট না করে বলতে পারি অ্যালাও বলতে পারি শব্দটা। And now she is prepared to challenge that very order dated at so and so should not have framed a charge against the petitioner based on a disputed final report. আমরা বলছি যে উনি যে 17(1) আমার বিরুদ্ধে চার্জ ফ্রেম করলেন, সেই যে ফাইনাল রিপোর্টের উপর ভিত্তি করে, সেই ফাইনাল রিপোর্টের উপর যে ভিত্তি করে যে চার্জ ফ্রেম করলেন সেটা ডিসপিউটেড ছিল, তার বিরুদ্ধে আমি নারাজি পিটিশন দিয়েছি, এবং সেই নারাজি পিটিশন উনি গ্রান্ট করে নেয়, তাই আমি রিভিশনও করছি। তাহলে ওই জিনিসটা ডিসপিউটেড, সেই ডিসপিউটেড ফাইনাল রিপোর্টের ভিত্তি করে যে আমার বিরুদ্ধে চার্জ ফ্রেমিং করেছে, এটা ঠিক করেন। এরপরে আরেকটা গ্রাউন্ড নিয়েছি, এ ধরনের কেসে নিতে হয় দ্যাট ইট ইজ সাবমিটেড দ্যাট ফেলিং টু প্রুভ দ্য কেস। এটা ভালো করে মনে রাখবেন, কোন একটা কেস যদি প্রমাণ করতে না পারা, দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট এটা ফলস কেস। প্রমাণ যে কোনো কারণেই মানুষ ব্যর্থ হতে পারে প্রমাণ করতে, কিন্তু এই বলে কোনো মামলায় এটাকে মিথ্যা মামলা বলা যাবে না। এই গ্রাউন্ডটা নিলাম দ্যাট ইট ইজ সাবমিটেড দ্যাট ফেলিং টু প্রুভ দ্য কেস does not necessarily mean that the case is false and a case can be yielded to final report for many reasons. আমি বলছি যে কোনো কারণে এটা ফাইনাল রিপোর্ট আসতে পারে, এই জন্য একটা গ্রাউন্ড। এরপরে অনেক গ্রাউন্ড দিলাম, এত গ্রাউন্ড দরকার নাই। তাহলে আমি বলেছিলাম 3টা গ্রাউন্ড দিলে হয়, 3-4টা গ্রাউন্ড। এরপর বললাম that in the premises stated above the case petitioner begs that the so and so case be quashed on the following grounds. ওই যেই সাবমিশন গুলো উপরে দিয়েছি 4টা, সেই জিনিসগুলো এখানে আমরা আবার লিখে দেব। এরপর প্রেয়ারটা খুব ইম্পর্টেন্ট। প্রেয়ারে লিখছি however it is most humbly prayed that your lordship would graciously be pleased to issue a rule
এই রিটের ক্ষেত্রে রুল নাইসাই হয়, কিন্তু ক্রিমিনাল অথবা সিভিলের ক্ষেত্রে আমরা লিখি শুধু রুল। রিটের ক্ষেত্রে রুল নাইসাই, কিন্তু এখানে শুধু রুল। এখানে আবার রুল নাইসাই দিবেন না কেউ। ইস্যু এ রুল কলিং আপন দ্য অপোজিট পার্টিস, কারণ উপরে দুইজন যেহেতু হয়ে গেছে, একটা পার্টি না দুইজন হয়ে গেছে, অ্যাজ ইট ইজ সিআর কেস। একটা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন কেস ফাইল করলো, সেখান থেকেই মামলাটার উদ্ভব হয়েছে। এই জন্যই ওখানকার কমপ্লেনেন্টকে পার্টি করেছি, এই জন্য এখানে হয়ে গেছে অপোজিট পার্টিস, প্লোরাল নাম্বার। যে শুধু রাষ্ট্র থাকতো তাহলে অপোজিট পার্টি হইতো। টু শো কজ as to why the proceedings, ওই যে আমরা শুরুতে বললাম প্রসিডিং কে চ্যালেঞ্জ করেছি, হুবহু ওখানে যেভাবে লিখেছি কজ টাইটেলে সেটা এখানে এই বরাবর নিয়ে আসলাম। দেন বলছি শ্যাল নট বি কোয়াশড, কেন কোয়াশ করা হবে না এটা। এরপর বলছি আফটার হিয়ারিং দি পার্টিস অ্যান্ড কশন, যেহেতু ওনাকে শোকজে নোটিশ দিয়েছি, কোর্ট নোটিশ দিল রুল দিয়ে শোকজ নোটিশ, তখন বলছে যে ইফ কশন, যদি তারা কারণ দেখাতে পারে, ইফ এনি, আর দুই পক্ষকে শুনে মেক দ্য রুল অ্যাবসলিউট। প্রথমত শোকজ দিবে, রুল অ্যাবসলিউট করা মানে হচ্ছে এই প্রসিডিংটা কোয়াশ হয়ে যাওয়া। আর রুল ডিসচার্জ মানে তো যেটার জন্য রুল ইস্যু হয়েছিল সেটা ফেইল, আই হ্যাভ ফেইলড, আই হ্যাভ ফেইলড ইন দ্য কেস। কিন্তু যদি রুল অ্যাবসলিউট হয় তার মানে প্রসিডিং কোয়াশ হয়ে গেল। ফার্স্ট এটা আমরা চাইলাম, এটা তো প্রথমে দিবে না না শুনে, এই জন্য আমরা তখন বলছি পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল। কারণ আমি এখানে মামলা করলাম, রুল পেলাম, যদি ওখানে নিচের কোর্টের প্রসিডিং যদি চলতে থাকে, আলটিমেটলি মামলা শুনানি হইতে হইতে নিচে ওখানে জাজমেন্ট হয়ে কনভিকশন হয়ে যাবে, তখন এটা ইনফ্রাকশনস হয়ে যাবে রুল। এই জন্য আপনি সাথে সাথে একটা প্রেয়ার দিবেন। এই প্রেয়ার যদি, এই প্রেয়ারের যে অংশটা, এটা যদি আপনি অর্ডারটা না পান, তাহলে আলটিমেটলি আপনার কেসটা ইনফ্রাকশনস দিকে চলে যাবে। নিচের কোর্টে শুধু এই রুল হয়েছে বলে আপনার প্রসিডিং স্টে থাকবে না। তখন এই জন্য আমরা দিলাম পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল, স্টে অল ফার্দার প্রসিডিংস অফ সো এন্ড সো কেস নাও পেন্ডিং বিফোর সো এন্ড সো। এরপরে যথারীতি আমরা যেটা লিখি, অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস, সব জায়গায় আমরা লিখি রিভিশন বলেন আর অ্যাপিল বলেন, ফাইটস্ট্রম বলে, সকল পিটিশন এটা লিখি আমরা অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস। এটা মুখস্থ করে ফেলবেন। ওখানে যখন কনভিক্ট হলে কনভিক্ট পিটিশনার বলি, এপিলেন্টের ক্ষেত্রে বলি যে কনভিক্ট এপিলেন্ট, এখানে শুধু চেঞ্জটা আসে। এখানে সবগুলো একই, কে আসছে এটার উপর বেস করে এটা শুধু চেঞ্জ করে দিবেন। দেন এফিডেভিট, এফিডেভিটটা এখানে অবশ্যই ফাইটস্ট্রম এফিডেভিট দিলেন। নতুন করে এটা অ্যাড করতে হয় যে দ্যাট দ্য পিটিশনার ডিড নট প্রেফার এনি, এগুলো মনে রাখবেন। এফিডেভিটে মূলত কি থাকে, প্রথম প্যারাগ্রাফে থাকে আপনার যে এফিডেভিট করছেন তার পরিচয় এবং মামলার যিনি পিটিশনার তার সাথে তদবিরকারের সম্পর্ক। যেমন এখানে দিল আই এম দ্য মাদার অফ দ্য পিটিশনার, যিনি কেস পিটিশনার তার মা এখানে আসলেন এবং তদবিরকার অফ দ্য ইনস্ট্যান্ট কেস। পরে বললেন উপরে যে স্টেটসমেন্ট অফ ফ্যাক্টস দেয়া আছে এগুলো সত্য, যদি মিথ্যা হয় তাহলে তদবিরকারকে ধরবে, কারণ তদবিরকার এটা লায়াবিলিটি নিচ্ছে। যে স্টেটমেন্ট গুলো দেওয়া হচ্ছে এগুলো সত্য। আবার বলছে যে ডকুমেন্ট গুলো এখানে অ্যানেক্স করা হচ্ছে এগুলো জেনুইন। অনেক সময় দেখা যায় যে ফোর্স ডকুমেন্ট এখানে কোর্টের সামনে নিয়ে আসতে পারে, এই জন্য তদবিরকার এখানে বলছেন দ্য ডকুমেন্টস, প্রথমে বলছেন তার সম্পর্ক 4টা প্যারাগ্রাফে, পরের প্যারাগ্রাফে বলছেন স্টেটসমেন্টস অফ ফ্যাক্টস, উপরে যেগুলো দেওয়া আছে এগুলো সত্য, পরে বলছে ডকুমেন্ট যেগুলো দেওয়া আছে সেগুলো জেনুইন অ্যান্ড ট্রু। এরপর 4 নম্বর প্যারাগ্রাফে বলছে যে দ্য পিটিশনার ডিড নট প্রেফার এনি সাচ অ্যাপ্লিকেশন বিফোর এনি বেঞ্চ অফ দ্য হাইকোর্ট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট। অনেক সময় দেখা যায় মক্কেল অনেক চালাক হয়, এই চালাকি বলে না, এটা একটা 2 নম্বরই বটে। অনেক সময় মক্কেল দেখা যায় 2 সেটস অফ কাগজ তোলে, 2 লয়ারকে দেয়, 2 লয়ার 2 কোর্টে মুভ করে। তো এরকম যদি হয়, এটাকে এটাকে প্রিভেন্ট করার জন্য, তদবিরকারকে লায়াবেল করার জন্য এখন এফিডেভিটের সময় এটা লিখে দিতে হয় যে পিটিশনার এ ধরনের আর কোনো অ্যাপ্লিকেশন ফাইল করে নাই। না হলে এরকম হবে, একবার 5 স্টোনে ব্যর্থ হলো, আবার তুলে নিয়ে আসলো, নিচের প্রসিডিং কে ফ্রাস্ট্রেট করার জন্য 10 বার 5 স্টোন নিয়ে আসতে পারে, ওখানে বারবার লয়ার সার্ভিস দিয়ে থামে। এটাকে ম্যাল প্র্যাকটিস কে প্রিভেন্ট করার জন্য এখন এফিডেভিটকারীকে বলতে হয়
যে পিটিশনার এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন আগে ফাইল করে নাই, দিস ইজ দ্য ফার্স্ট অ্যাপ্লিকেশন। তাহলে এফিডেভিটে থাকছে সম্পর্ক, স্টেটমেন্ট যেগুলো দেওয়া আছে সেগুলো ট্রু, ডকুমেন্ট গুলো অ্যানেক্স যেগুলো করা হয়েছে সেগুলো ট্রু, এবং পিটিশনার এর আগে কখনো আর ফাইল করে নাই। এরপরে দেখেন এই যে পিটিশনটা কোথায় রেডি হয়েছে, এটা কি আমার চেম্বারে হয়েছে নাকি কোর্টের ওখানে 4 তলা বলেন? আপনারা কোর্টে রেগুলার আসলে বলবেন যে কোনো ড্রাফট যদি ভালো করে না হয়, মাননীয় বিচারপতিগণ বলে এটা কি 4 তলা থেকে রেডি করে আমি আসছেন? 4 তলা মানে যেখানে কম্পিউটার ম্যানরা রেডি করে, ওখানে দেখবেন মামলা গ্রাউন্ডও মিল নাই, কোথায় কি অ্যানেক্স করছে তা মিল নাই, শুধু মোটামুটি একটা ফরম্যাটের মধ্যে দিয়ে ফাইল করে দেয়। এই জন্য বলা আছে যে এটা কোথায় রেডি হলো। লয়ার এখন লাইবিলিটি নিচ্ছে, প্রিপেয়ার্ড অ্যাট মাই অফিস, আইনজীবী বলছেন আমার অফিস এটা হয়েছে, এবং এই ডেপোনেন্ট কমিশনারের সামনে গিয়ে আবার সাইন দিচ্ছেন, কমিশনার এফিডেভিটস। এগুলো সবকিছু কিন্তু হাইকোর্ট রুলসে বলা আছে ফরম্যাট গুলো, সেই ফরম্যাট গুলো আমরা পিটিশন গুলো এখানে করছি। কমিশনের সামনে গেল আর আমাদের এখানে নোটিশ দিতে হবে না। সো এই পর্যন্ত নোটিশটা হচ্ছে যখন অ্যাটর্নি জেনারেল অফিসকে দেওয়ার জন্য, কোর্টে জমা দেওয়ার জন্য দিতে হয়। পরীক্ষার হলে নোটিশ ইজ নট পার্ট, আপনি এতটুকু দিবেন এফিডেভিট। তাহলে মাঝখানে আমি বললাম যে যদি আমি ছোট করে লিখতে যাই এবং নাম্বারও আমার নষ্ট না হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে, এখন আমরা স্ক্রিনশটটা বন্ধ করে দিই। Okay. এতক্ষণ আমরা যেটা দেখলাম সেই জায়গায় যদি দেখি যে 5 স্টোনের পিটিশনের উপরে একিউজ এবং কোন লয়ারের করা হচ্ছে, এটা আপনি উপরে সুন্দর করে লিখে দিচ্ছেন। এটা তখন আর আপনি যেভাবে আমরা লিখি সেভাবে না, এটা একটু কি বলবো যে লেখাটা আমরা যেটা লিখেছি আর কি বাঁকা করে, না বাঁকা করে হবে, মানে এটা ওখানে পেজে প্রথমে একিউজ পিটিশনের নাম, পরে লয়ারের নাম লিখে দিলেন, এরপরে ডিস্ট্রিক্ট দিয়ে শুরু। ওইটাও যদি নাও লিখেন, ইটস নট ম্যান্ডেটরি, ওই উপরের প্রশ্নটুকু নাও লিখতে পারেন যদি আপনি মনে করেন যে লিখবেন না, কারণ সেট আপ অনেক সমস্যা হতে পারে। দেন আপনি শুরুটা করলেন ডিস্ট্রিক্ট দিয়ে, আর সময় থাকলে উপরে ওটাও লিখে দেবেন। দেন আপনি ফরম্যাটের মধ্যে যখন লিখলেন ডিস্ট্রিক্ট, এরপরে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, কোন জুরিসডিকশন, তারপরে কোন ডিভিশন, এরপরে আপনি লিখে দিলেন নাম্বারটা লিখলেন, নাম্বারটা লেখার পরে আপনার ফার্স্ট টাইটেলে শুরু করে এই যে ফরম্যাটে গিয়ে আমি শুধু প্রসিকিউশন স্টোরিটা লিখলাম। এরপরে উনি আপনার জাজ সাহেব এটা কগনাইজেন্স নিলেন, সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করে দিলেন, সেটা বললাম। পরে 3 নম্বর প্যারাগ্রাফে গিয়ে বললাম যে আমি বেল নিলাম। 4 নম্বর প্যারাগ্রাফে গিয়ে বললাম তিনি চার্জ ফ্রেম করলেন, চার্জ ফ্রেমের বিরুদ্ধে দেন আমি সরাসরি বললাম একটা স্টেটমেন্ট আপনি দিতে পারেন যে এটা প্রিপোস্টারাস কেস, অথবা ইট ইজ বার্ড বাই ল, অথবা এটা বেসড অন দি ডিসপুটেড ফ্যাক্ট, এটা বলে আপনি একটা স্টেটমেন্ট দিলেন, দিতেও পারেন। এরপর সরাসরি আমি চলে গেলাম গ্রাউন্ডে, 4টা গ্রাউন্ড দিলাম। 4টা গ্রাউন্ডের পরে সেম গ্রাউন্ড গুলো আমি, এরপরে 4টা গ্রাউন্ড দেওয়ার পরে একটা প্যারাগ্রাফ থাকে যে ইন দ্য স্টেটমেন্টস, আমরা বলি না ওই যে বাংলা যখন পিটিশনে লিখি যে উপরিউক্ত বা উপযুক্ত বিষয় বিবেচনা করে বলা যায় যে এরকম, এখানেও সেভাবে আপনি বললেন যে ইন দ্য স্টেটমেন্টস এন্ড স্টেটেড ইন দি হিয়ারিং অ্যাবাভ, দ্য ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস স্টেটেড হিয়ারিং অ্যাবাভ বলে একটা প্যারাগ্রাফ দিলেন। এরপর আপনি দিয়ে দিলেন গ্রাউন্ড গুলো যেগুলো সাবমিশনে দিলেন সেগুলোই। এরপরে প্রেয়ারে যেহেতু এটা প্রসিডিং চ্যালেঞ্জ করে আপনি আসলেন, দেন আপনি কোয়াশ চাইলেন। কোয়াশ চাওয়ার পরে দেন আপনার এন্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস একিউজ পিটিশনার শ্যাল এবারে বলে প্যারাগ্রাফটা দিয়ে শেষে আপনি লিখে দিলেন হচ্ছে এফিডেভিটও বলে দিলাম যে 4টা জিনিস থাকে, একটা হচ্ছে তদবিরকার যে হচ্ছেন তার পরিচয়টা, উনি ওনার সাথে মামলা যিনি করছেন, হাইকোর্টে যিনি পিটিশন ফাইল করছেন তার সম্পর্ক, এরপরে স্টেটসম্যান যেগুলো দেওয়া আছে সেগুলোকে উনি শুদ্ধ
অথবা উনি এগুলো ট্রু বলে মেনে নিচ্ছেন। কারণ ভুল তথ্য তো হতে পারে, আমরা ওখানে স্টেটমেন্ট দিলাম যে সে বেল পেলো, এটা তো নাও পেতে পারে, ওই দিন বেল পায় নাই। এই ইনফরমেশন গুলোকে প্রোটেক্ট করার জন্য, সত্য ইনফরমেশন কোর্টের সামনে আনার জন্যই এই তদবিরকারকে লায়াবেল করা হয়। এরপর আপনি ডকুমেন্ট যেগুলো দেওয়া আছে, এগুলো ডকুমেন্ট গুলো যেন ফোর্জ না হয়। যেমন ওই দিন গতকালই মনে হয় দেখলাম আহ, আপনার অ্যাটর্নি জেনারেল, মানে অ্যাটর্নি জেনারেল একজন কোর্টের স্টাফ ভুয়া একটা নথি তৈরি করেছেন, তাকে 18 লাখ টাকা একজন ব্যক্তির কাছ থেকে উনি নিয়েছেন। এগুলোকে প্রিভেন্ট করার জন্য, দুর্নীতি এবং আপনার ফোর্জারি, জালিয়াতি রোখার জন্য এগুলো করা হয়। এবং আপনি বলা হচ্ছে যে এখানে যে ডকুমেন্ট অ্যানেক্স আর জেনুইন, এরপরে দিচ্ছে আপনার সে এর আগে কখনো এই ধরনের পিটিশন ফাইল করেনি। কারণ অনেক সময় দেখা যায়, বলেছিলাম, অনেক পিটিশন ফাইল করে দিস ইজ নট পারমিসিবল। এরপরে আপনার তার লয়ার বলছেন যে এটা আমার অফিসে হলো, এবং ডেপোনেন্টের ওখানে কমিশনের সামনে গিয়ে তিনি সাইন দিলেন। দিস ইজ অল অ্যাবাউট দ্য পিটিশন। সো এখন আমরা যত না এখানে অনলাইনে দেখাচ্ছি অথবা সফট কপিতে যতটা করা সহজ, আপনি কুইক পিটিশন রেডি করে ফেলতে পারবেন, কারণ ফরম্যাটের মধ্যে আছে। পরীক্ষার হলে ফরম্যাট আপনাকে চিন্তা করতে হবে, কস্টেডেল মাঝ বরাবর আসছে, এটা আবার পুরোটা আসছে, সে কোথায়। পরীক্ষার হল মানে পরীক্ষার হল, এই জন্য আপনাকে প্র্যাকটিসটা বেশি করতে হবে। প্র্যাকটিসের উপর বেস করে আপনার এগুলো আপনার আয়ত্তে চলে আসবে। এরপর আমরা 5 পিটিশনের এগেনস্ট কন্ডিশনকে চ্যালেঞ্জ করে এবং সাবস্টিটিউটিং অর্ডারকে চ্যালেঞ্জ করে আমি আরো 2টা পিটিশন নেক্সট ক্লাসে দেখাবো। আপাতত এতটুকুই, এটা আপনার প্র্যাকটিস করেন। এরপর আমরা আগে রিভিশন। সো আমাদের বেসিক্যালি এই 3টা যদি প্র্যাকটিস করি, ইট ইজ অল অ্যাবাউট অল। গত গতবার আমরা কিন্তু একটা জিনিস করে ফেললাম, 410-এর যে অ্যাপিল, এটা এবং একটা কন্ডোনেশন অফ ডিলে অ্যাপ্লিকেশন আমরা চর্চা করছিলাম। এখন আমরা শুধু এটা দিলাম, এরপরে আমি আরো নেক্সট যেগুলো আপনাদের হোয়াটসঅ্যাপে দিচ্ছি, এগুলো আপনারা নিজেরাও নিজেদের মতো করে আরো ছোট করে ফেলতে পারবেন। আমি তো ছোট করে দেখালাম। আমরা নেক্সটে 5-1টা শেষ করব, এগেনস্ট কনভিকশন এবং রিভিশন রিভিশন কোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে কিভাবে আমরা লিখতে পারি। এরপরে আমরা রিভিশন দেখাবো, এরপর ঘুরে আবার প্রয়োজনে 410 বা আদার আপিল গুলো আমরা চর্চা করব। আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? আসসালামু আলাইকুম। আমাদের ওই যে প্রথমে প্রশ্ন যেগুলো আসে মানে মানে যেটা সাজেশন চায় ওরা, এগুলোর বিষয়ে একটু বললে ভালো হতো আর কি। ওই যে আমি আপনাকে খেয়াল করেছেন মনে হয়, আপনি যখন 5-1 এতে আমি চেষ্টা করব, যদি সম্ভব হয় আজকে অথবা কালকে, কিছু জাজমেন্ট আছে, যেমন কোন 5টা গ্রাউন্ডে আসতে পারেন। আহ, আব্দুল কাদেরের জাজমেন্ট, যেটাকে 5-1-এতে আপনার কখন আসা যাবে কখন আসা যাবে না, এই গ্রাউন্ড গুলো বলা আছে, এইগুলো আসতে পারে। তারপরে আমি আপনার রিভিশন কোর্টের যে ফাইনাল, তারপরে কেন আসা যায়, এই ধরনের কিছু জাজমেন্ট আছে রেফারেন্স, এগুলো আপনারা জেনে দিবেন। আমি একদিন চেষ্টা করব এই চেষ্টা করব 410, অন্যান্য যেগুলো আইনি আপিল হয় সেই আপিল গুলো, এরপরে 5-1 এবং আরেকটা হচ্ছে রিভিশন, এগুলোর উপর আমি এটা চেষ্টা করবো আপনাদের ক্লাস রেখে দিন আর কি। তাহলে আপনাদের ইজি হয়ে যাবে সাজেস্ট করা। যেমন আপনার প্রশ্ন আসতে পারে একদম ফিউজিটিভ, অনেক সময় দেখা যায়, আমাদের কাছেও আছে এই প্রশ্নটা, আমাদের সময় মনে আসছিল একবার আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম। যেমন আপনাদের কাছেও আসতে পারে, যেমন ফার্স্ট ম্যাজিস্ট্রেট কোর্ট কাউকে সাজা দিল, সাজা দেওয়ার পরে উনি রিভিশন করলেন, রিভিশনে ওনাকে সেই ম্যাজিস্ট্রেট রিভিশন কোর্ট থেকে উনি প্রথমে বেল নিলেন, বেল নেওয়ার পরে রিভিশন যখন ফাইনাল হিয়ারিং হলো, ফাইনাল হিয়ারিং এর পরে ম্যাজিস্ট্রেট কোর্টের সাজাটা বহাল আছে। তো যখন বহাল রাখলো, বলে দিল আগামী 15 দিনের মধ্যে যিনি রিভিশনের আবেদনকারী তাকে নিম্ন যেটা ট্রায়াল কোর্ট বিচারিক আদালতে যেটা ছিল আর কি, আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলো। অনেক সময় এই ডকুমেন্টটা নিয়ে আমাদের কাছে ক্লায়েন্ট চলে আসে, এই যে বলে যে আমি এখন কি করব। উনি তো আর ইয়া পায় না, সার্টিফাইড কপি পায় না, রায় তো সার্টিফাইড কপি সম্ভব না, যে কোনো ভাবে উনি ছবিতে শুনলো যে ওনার বিরুদ্ধে এরকম হলো। তখন আমরা তাকে পরামর্শ দিই যে আপনি আগে সারেন্ডার করেন, সারেন্ডার করার পর আপনি নথি তুলে নিয়ে আসেন, তারপরে এখানে আপনি 5-1 করবেন, করার পর আপনি বেল চাইবেন। অথবা আপিল হলো, আপিলে উনি হেরে গেল,
আপিলে হেরে যাওয়ার পরে উনি এখানে রিভিশন করবেন, সেক্ষেত্রেও সেম। আপিলে বলা হলো সেশন জজ আপিল ওনার আপিল ডিসমিস করে দিয়ে বললো যে আপনি 15 দিনের মধ্যে সারেন্ডার করবেন অথবা 2 মাসের মধ্যে সারেন্ডার করবেন। যেটা নিয়ম সেটা হচ্ছে ওই 2 মাসের মধ্যে ওনাকে সারেন্ডার করে অবশ্যই এখানে আসতে হবে, কারণ ফিউজিটিভ ক্যানট সিক এনি রিলিফ ফ্রম দ্য কোর্ট। একজন ফিউজিটিভ কোনো ধরনের কোনো আইনি সুবিধা পেতে পারে না, এবং তার মামলা এফিডেভিট করার ক্ষমতাও কমিশন অফ এফিডেভিটের নাই। আপনাকে এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, এরকম হলে এই সিচুয়েশনে আপনি কি অ্যাডভাইস করবেন? তাহলে আপনি বললেন অমুক যিনি আমার কাছে আসলেন তার উচিত হবে প্রথম নিম্ন আদালতে সারেন্ডার করা, সারেন্ডার করে নথিপত্র কালেক্ট করা, নথিপত্র কালেক্ট করে হাইকোর্ট ডিভিশনে এসে ওনাকে মামলা, সেটা যদি অ্যাপিলের ইয়ারতে হয়, রিভিশন করা, রিভিশনে উনি বেল চাইবেন। দিস ইজ দি প্রসেস। এখন আপনি প্রসেস না করে যদি বলেন যে এখন সরাসরি উনি 5C1 করতে পারবে, দিস ইজ রং। তখন আপনার তখন যিনি খাতা দেখবেন তিনি বলবেন যে আপনার আইন সম্পর্কে কোনো ধারণা নেই। সুতরাং এই জিনিসগুলো জানা থাকতে হবে, প্রসেস। এরপরে কেউ একুইটেলের বিরুদ্ধে যদি অ্যাপিল করতে, সম্ভবত আমাদের এখানে একুইটেলের বিরুদ্ধে অ্যাপিল আসে না, নর্মালি কনভিকশনের বিরুদ্ধে আসে। এখানে টাইম চলে গেল, ওনাকে বলা হলো দায়িত্বের ক্ষেত্রে আপনার 7 দিন বলা হলো, 7 দিনের মধ্যে ওনাকে অ্যাপিল করতে হবে। আপনার কাছে ক্লায়েন্ট আসলে 1 মাস পরে, ডেট গুলো ওখানে উল্লেখ করে দিল, তখন আপনাকে বলতে হবে যে এই মুহূর্তে এই ক্লায়েন্টের 7 দিন মধ্যে অ্যাপিল করার বিধান এস পার দি লিমিটেশন অ্যাক্ট, উনি 7 দিনের মধ্যে আসেন নাই। সুতরাং 7 দিনের মধ্যে যেহেতু উনি আসেন নাই, ওনাকে অ্যাপিল করবেন, ঠিক আছে, উইথ কন্ডোনেশন অফ ডিলে, ওনাকে একটি ডিলে অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে। এই জিনিসগুলো সবকিছু লিখে ওনাকে অ্যাডভাইসটা দিবেন এক প্যারাগ্রাফে, এটা মনে করেন 5-6 লাইন 7 লাইনে। দেন ইউ ক্যান স্টার্ট ইউর ড্রাফটিং। মূল আপনার মার্কস হবে ওরকম। যদি মার্কস ভাগ করে দেয়, যেরকম বলা থাকে যে আপনাকে 2 মার্কস 3 মার্কস দিবে, এর চেয়ে বেশি দিবে না, তাহলে এতটুকু লিখলেই না। এই জন্য বলছি যে এই 410 এবং 439 এবং 5 স্টোনে শুধু এগুলোর লিগেল জুরিসপ্রুডেন্স নিয়ে আমি চেষ্টা করবো একদিন ক্লাস নিতে। এখন শুধু ড্রাফটটা, প্রাইমারি যে ড্রাফট যেটা লিখতে হবে সেটাই আপনারা মোটামুটি প্রিপারেশন নেন। এটা আমি মাঝখানে একদিন চেষ্টা করব ক্লাস শেষ হওয়ার 2-3, এমন মনে হয় আরো 4-5টা ক্লাস এখানে আমাদের শিডিউলে দেওয়া আছে, এগুলো শেষ হওয়ার আগে আমি চেষ্টা করব নেক্সট 1-2টা ক্লাসের পরে আমি ওভারঅল এটা কিছু জাজমেন্ট দেওয়ার চেষ্টা করব, আর এগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি এখান থেকে আপনি প্রশ্ন উত্তর পেয়ে যাবেন ওই সময়, কারণ সিলেবাসটা ক্রিমিনাল ইয়াতে খুব বেশি বড় না, রিটে তো হোয়াইট, এখানে তো হোয়াইট না। আর কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আমরা আজকের মতো শেষ করি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। যদি আহ কোনো ঝড় বৃষ্টি না থাকে আমরা চেষ্টা করব ফিজিক্যালি একদিন ক্লাসে আসার। ফিজিক্যালি ক্লাসে আসলে আমাদের জন্য সহজ আর কি বোঝানো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।